ট্রিপে বেরোনোর আগে আমরা কিভাবে প্রিপেয়ার করি, বা আমি অ্যাটলিস্ট কিভাবে প্রিপেয়ার করি। আর কি কি মেনটেনেন্স টিপস থাকে একটা ট্রিপ থেকে ফিরে আসার পর। বাট একটা জিনিস আমরা যেটা মানে অনেক সময় আমরা ভুলে যাই করতে, সেটা খুবই ইম্পর্টেন্ট। ডিভাইডারের দিকে চলে গেল, দেখলে? এই মেশিনটাতে বেসিক্যালি হুইল ব্যালেন্সিংটা হয়। এখানে দেখো একটা নতুন জিনিস দেখলাম, এই হাইড্রোলিকটা কিন্তু পুরোটা এয়ার প্রেশারে হয়। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালাইনমেন্টের ফিগারগুলো এখানে আসছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যেরকম দেখতে পাচ্ছ যে বেনারসের ট্রিপের পর আমরা আবার কলকাতাতে ফিরে এসেছি। আর আশা করি আমাদের বেনারসের সিরিজটা তোমাদের ভালো লেগেছে। বেনারসের সিরিজে আমি অনেক রকম ফিডব্যাক তোমাদের থেকে পেয়েছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা ফিডব্যাক ছিল সেটা হচ্ছে যে কোনো রোড ট্রিপে বেরোনোর আগে আমরা কিভাবে প্রিপেয়ার করি, বা আমি অ্যাটলিস্ট কিভাবে প্রিপেয়ার করি। তো সেইটার ব্যাপারে ডেফিনেটলি আমি একটা ভিডিও বানাবো। কিন্তু তার থেকেও যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে বেশি রেলেভেন্ট, সেটা হচ্ছে যে একটা ট্রিপ থেকে ঘুরে আসার পরও মানে গাড়ি কিভাবে, মানে আর কি কি মেনটেনেন্স টিপস থাকে একটা ট্রিপ থেকে ফিরে আসার পর, যেটা আমাদের গাড়িকে আরও ভালো রাখতে আরও হেল্প করবে। তো দেখো, বেসিক কিছু ব্যাপার হচ্ছে যে নর্মাল যদি কোনো ট্রিপ হয়, মানে সেরকম যদি অফরোডিং কিছু না থাকে, যেরকম আমাদের বেনারসের ট্রিপটা ছিল, একটা নর্মাল হাইওয়ে ট্রিপ ছিল। তো সেই ট্রিপ থেকে আসার পর তো বেসিক্যালি দেখো গাড়িটা ভালো করে ওয়াশিং করানো ছাড়া আর সেরকম কিছু করার থাকে না। এবার ওয়াশিংটা অনেক রকমভাবে অনেকে করাতে পারে, যার যেরকম বাজেট। বেসিক একটা যদি ওয়াশ কেউ করাতে চায় তো সেটাই অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট হয়। এবার কেউ একটু যদি বেশি মানে খুঁতখুঁতে টাইপের থাকে, তো তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ডিটেলিং কিছু করিয়ে নিতে পারে। বাট আমি সেটা করাই না, আমি নর্মাল ওয়াশিংই করাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে একবার চেক করে নেওয়া যে চারটে টায়ারে এয়ার প্রেশার ঠিক আছে কিনা। যেরকম এই ট্রিপটার পর আমার কি হয়েছিল যে পেছনের দিকে ডান দিকের টায়ারটা আমার পাংচার হয়ে গেছিলো। সেটা অ্যাকচুয়ালি ট্রিপেই হয়েছিল, বাট ট্রিপে যখন আমি আসছিলাম তখন কিন্তু টায়ারটা ফ্ল্যাট হয়নি, বিকজ টিউবলেস টায়ার্স বলে। কিন্তু পার্কিংয়ে গাড়িটা 2-3 দিন থাকার পর আমি দেখলাম যে পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তো এই জিনিসটা একটু চেক করে নেওয়া উচিত যে গাড়ির চারটে টায়ারে কোনো পাংচার আছে কিনা। আর দেখো, বাকি যদি কিছু প্রবলেম গাড়িতে হয়ে থাকে তো সেটা তো তোমরা গাড়ি চালাতেই ফিল করবে, কিছু না কিছু একটা ইস্যু অ্যারাইজ করবে। তো সেটা অ্যাকর্ডিংলি তোমাদেরকে সার্ভিস সেন্টারে দেখিয়ে নিতে হবে। আর একটা জিনিস যেটা চেক করে নিতে পারো সেটা হচ্ছে যে ট্রিপ থেকে ফেরার পর একবার গাড়িতে যে ফ্লুইডসের লেভেলগুলো থাকে সেগুলো একবার চেক করে নিতে পারো, যে ব্রেক অয়েল, তারপরে ইঞ্জিন অয়েলের লেভেল, তারপর কুলেন্ট এগুলো সব ঠিকঠাক যেরকম থাকার কথা সেরকম আছে কিনা। এছাড়া বেসিক্যালি জেনারেলি কিছু করার থাকে না। বাট একটা জিনিস আমরা যেটা মানে অনেক সময় আমরা ভুলে যাই করতে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য, সেটা হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এবার দেখো হুইল অ্যালাইনমেন্ট আইডিয়ালি এভরি 10,000 কিলোমিটার্স অন্তর করা উচিত। আর জেনারেলি এটা কি হয় যে গাড়ি যখন আমরা সার্ভিসে পাঠাই তো ওরাই ওখান থেকে করিয়ে নেয়, মানে ওরা বলে দেয় যে এরকম হুইল অ্যালাইনমেন্ট দরকার, তো ওরা করে দেয়। বাট যেটা তোমাদের সাথে আমি যে টিপসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি কখনোই সার্ভিস সেন্টার থেকে হুইল অ্যালাইনমেন্ট করা প্রেফার করি না। তার কারণ হচ্ছে যে হুইল অ্যালাইনমেন্ট সার্ভিস সেন্টারে যেটা ওরা করে, অ্যাটলিস্ট আমি যে কোম্পানির গাড়ি ওন করেছি, যেরকম মারুতি, হিউন্ডে, মাহিন্দ্রা আর এখন টাটা, ঠিক আছে, মাঝখানে রেনো ছিল। তো এদের কাছে সেই মেশিনারিজ নেই যেটা দিয়ে প্রপার হুইল অ্যালাইনমেন্ট পসিবল। এবার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে হুইল অ্যালাইনমেন্টটা কেন এত ইম্পর্টেন্ট, আর কেন আমি এখন হঠাৎ হুইল অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। হুইল অ্যালাইনমেন্টের বেসিক যে ফান্ডাটা সেটা হচ্ছে যে আমি গাড়ি যখন আমার স্টিয়ারিং যখন স্ট্রেট থাকবে গাড়ি আমার সোজাই চলবে। কিন্তু এখন আমার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো গাড়ি আমার স্টিয়ারিং যখন আমি স্ট্রেট করছি, আমার গাড়িটা দেখো ডান দিকে ওই ডিভাইডারের দিকে আস্তে আস্তে চলে, দেখো ডিভাইডারের দিকে চলে গেল, দেখলে? তো এর মানে হচ্ছে স্টিয়ারিং এর সাথে হুইলটা প্রপারলি অ্যালাইন নেই। তো আই এম শিওর তোমরা ম্যাক্সিমাম লোক জানো হুইল অ্যালাইনমেন্টের ফান্ডাটা কি, বাট যদি কেউ না জেনে থাকো তাদের জন্য আমি জাস্ট দেখিয়ে দিলাম, ডেমনস্ট্রেট করে দিলাম।
এবার ব্যাপার হচ্ছে যে টপিকটা আমি বলছিলাম, যে সার্ভিস সেন্টারে ওরা যে হুইল অ্যালাইনমেন্ট করে ওরা কিন্তু একটা ম্যানুয়াল প্রসেসে করে, বাট এটা সবসময় অত অ্যাকিউরেট হয় না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওরা চার্জেস কিন্তু এটার জন্য কিছু কম নেয় না। আজকে আমি পার্টিকুলারলি যাচ্ছি হুইল অ্যালাইনমেন্ট করাতেই, আর এটা আমি আমার বেনারসের ট্রিপে ফিল করেছিলাম যে গাড়ি আমার একদিকে টানছে, প্লাস আমার অলমোস্ট গাড়ি 12,000 কিলোমিটার চলে গেছে, একবারও আমার হুইল অ্যালাইনমেন্ট করানো হয়নি। এবার ব্যাপার হচ্ছে আমি যেখানে করাতে যাচ্ছি সেইখানে দেখতে পাবে যে ওদের কাছে কিন্তু একটা স্পেসিফিক মেশিনারি আছে যেটা দিয়ে হুইল অ্যালাইনমেন্টটা করা হয়। আর চার্জেস কিন্তু সার্ভিস সেন্টারও যা নেয় এখানেও অ্যাপ্রক্সিমেটলি সেই চার্জেসই। হুইল অ্যালাইনমেন্টটা কেন করাটা ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো, যে তোমার এক তো হচ্ছে একটা সেফটির কনসার্ন তো থাকেই, যে তোমার দেখো গাড়ির স্টিয়ারিংয়ের সাথে যদি হুইল অ্যালাইন না থাকে তো সিটির মধ্যে তো ঠিক আছে তুমি তা ম্যানেজ করে নেবে, বাট হাইওয়েতে আর স্পেশালি যদি মাউন্টেন ড্রাইভিং করতে যাও, হিলসে ড্রাইভ করো, তখন জিনিসটা খুব রিস্কি হয়ে যায়। বিকজ তোমার গাড়ির ডিরেকশনটা ঠিক মানে অ্যাকিউরেট হয় না, মানে স্টিয়ারিং ফিডব্যাকের সাথে, তো দ্যাট ক্যান বি আ লিটল রিস্কি। আর তাছাড়া আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে তোমার অ্যালাইনমেন্ট যদি গাড়ির প্রপার না থাকে হুইলের, তাহলে কি হয় যে তোমার আনইভেন টায়ার ওয়্যার হয়, মানে 4টে টায়ার একসাথে ওয়্যারটা হয় না। এতে কি হবে যে তোমার টায়ার কোনোটা বেশি ক্ষয়ে যাবে, কোনোটা কম ক্ষয়ে যাবে, আর তারপর কি হবে, তারপর দেখবে তোমার গাড়ি সেই একদিকে টানছে কিন্তু হুইল অ্যালাইনমেন্ট করার পরেও জিনিসটা ঠিক হবে না। দ্যাট ইজ বিকজ আনইভেন টায়ার ওয়্যার। তো এতে কি হবে, তোমার টায়ারের লাইফটাও কমে যাবে আর তোমাকে তাড়াতাড়ি টায়ার চেঞ্জ করে নিতে হবে। তো এটা একটা পিরিয়ডিক মেনটেন্যান্সের মধ্যে পড়ে হুইল অ্যালাইনমেন্টটা, যেটা আইডিয়ালি আফটার এভরি 10,000 কিলোমিটার্স করা উচিত। এবার কেউ যদি খুব বেশি হিল ড্রাইভিং করে বা মাউন্টেন ড্রাইভিং করে বা খুব অফ রোডিং করে, তখন অ্যালাইনমেন্টটা একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। বাট অ্যালাইনমেন্টটা এইভাবেই বুঝতে পারবে যে অ্যালাইনমেন্টটার দরকার যখন দেখবে যে তোমার গাড়ি একদিকে টানছে। তো যেখান থেকে করাবো সেখানে চলে এসেছি টায়ার শপে। তো এখানে চলে এসেছি, এটা সল্টলেকে বেসিক্যালি সিটি সেন্টার 1-এর পাশে। তো দেখা যাক এখানে কত কি চার্জেস নেয় কি নেয়, দেখে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো এখানে এসে আমি কথা বলে যা জানলাম যে 12,000 কিলোমিটার চলে গেছে, তো হুইল অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিং দুটোই করে নেওয়া উচিত। এবার হুইল ব্যালেন্সিংটাতে বেসিক্যালি ওরা একটু ওয়েটস লাগায়, আর অ্যালাইনমেন্টটা তো যেটা আমি তোমাদেরকে বললাম যে অ্যালাইনটা করে, তো আমাকে বললো যে এভরি 10,000 কিলোমিটার ব্যালেন্সিংটা করে নেওয়া উচিত। তো সেই জন্য আমি সব কাজটাই একসাথে করে নেবো। ফাইনাল বিল তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, বাট তার আগে দেখো আমার গাড়িতে কাজ শুরু হয়ে গেছে। তো 4টে টায়ারের ব্যালেন্সিং হবে, আর ব্যালেন্সিংয়ের পর অ্যালাইনমেন্টটাও হবে। এই মেশিনটাতে বেসিক্যালি হুইল ব্যালেন্সিংটা হয়, পুরো অটোমেটিক মেশিন। তো বেসিক্যালি আমরা যখন গাড়ি চালাই, যে গাড়িতে যে ভাইব্রেশন আসে 70-80-তে, অ্যাকচুয়ালি কী হয়, টায়ারটা হুইলটা ব্যালেন্স থাকে না, মানে এরকম টাল খেয়ে খেয়ে চলে না, সেইটা ঠিক করানোর হচ্ছে মেশিন এটা। তো এটার পর গাড়ি পুরো স্মুথ হয়ে যায়, যেটা এটা এভরি 10,000 কিলোমিটার করানো উচিত। তো আমার 12,000 চলে গেছে, ওই জন্য এটা আমি করিয়ে নিচ্ছি। এটা কোনটা কি দেখাচ্ছে, ডান দিকে আর বাঁ দিকে? এই 50 আর 70-টা কি দেখাচ্ছে? ও জন্য এতটা লেগে গেল। এর আগেরটায় আপনার 20 গ্রাম লাগবে, এটার মধ্যে আপনার 90 গ্রাম লেগে যাবে। এটা হলো বাইরের দিক, এটা বাইরের দিক হলো। হ্যাঁ, এটা হলো বাইরের দিক। আগে বাইরের দিকটা মারবো, তারপর ঘোরাবো, তারপর কোথায় চাইবে ওটা দেখ। এখানে যেটা তোমার 65 দেখাচ্ছে এটা বাইরের দিকটা দেখাচ্ছে, বাইরের দিক, আর 25 ভেতরের দিকটা, মানে ওই দুদিকে ওই কত গ্রামের ওয়েট লাগাতে হবে? এরকম 65 এটা। এটা 65, আচ্ছা এটা 60। এটা বাইরের দিকে লাগাতে হবে, তাই তো?
দিকটা আপনার 0 হয়ে গেল। হ্যাঁ এবার দেখো সেই বাইরের দিকটা দিকটা আপনার 0 20 ভেতরের দিকটা 20 লাগবে আরো, 20 তাই তো? লাগবে। ভিতরে 25 ছিল, হ্যাঁ 5 গ্রাম আরো কমে গেল। আচ্ছা। তো এই মেশিনটাতে বেসিক্যালি কত ওয়েট লাগাতে হবে কি লাগাতে হবে সব দেখিয়ে দেয়, সেই অনুযায়ী জাস্ট ওয়েটটা লাগিয়ে দিলেই হবে। এই রিমটা আমার একটু একটু হয়তো টাল খেয়ে গেছে, সেই জন্য আমার বেশি ওয়েটস লাগলো। আগেরটাতে জাস্ট 20 গ্রামই হয়ে গেছিলো, এটাতে বাইরে 65 আর ভেতরে আরও 20 লাগছে। দুটোতেই ওকে হয়ে গেছে। তো এইভাবে 4টে টায়ারেরই পুরো ব্যালেন্সিং করতে হয়। আর আমি সাজেস্ট করবো যে তোমরাও যদি গাড়ি নিয়ে বহুত ট্রাভেল করো, ট্রিপস করো, তাহলে এই ব্যালেন্সিংটা কিন্তু করিয়ে নিও। কারণ আমরা যত অফরোড করি আর যত বেশি গাড়ি চলে আর কি, এই ব্যালেন্সিংটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, ব্যালেন্সিংটা আরও বেশি করানোর দরকার হয়ে পড়ে। তা না হলে ওই আনইভেন টায়ার ওয়ার হবে, নয়তো রিম যদি টাল থাকে তোমার টায়ারের আনইভেন টায়ার ওয়ার হতে থাকবে। তো এইটা করিয়ে নিলে তোমার গাড়ি হাই স্পিডে অনেক স্টেবিলিটিও স্টেবলও থাকবে, স্মুথও যাবে। আর এটা ওই বললাম যে 100 রুপিস পার টায়ার করে হয়তো পরে ফাইনাল বিল তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর যেটা আমি বারবার বলছি, এরকম কোনো বড় টায়ার ডিলারের থেকে কিন্তু করো যার কাছে এইরকম স্পেশালাইজড ইকুইপমেন্টস আছে। এটা ব্যালেন্সিংয়ের জন্য, আর এই দিকেরটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য। আমি আরেকটা জিনিস যেটা আজকে করিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার টায়ার রোটেশনটাও করে নিচ্ছি, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে। সব এগুলোই 10,000-এ মোটামুটি করাতে হয়। বাট আমি যেহেতু টায়ার রিলেটেড কোনো কাজ সার্ভিস সেন্টার থেকে করাই না, তাই করানো নেই। আমি এখানে ওই জন্য এনে সব কাজ করিয়ে নিচ্ছি। এখানে দেখো একটা নতুন জিনিস দেখলাম, এই হাইড্রোলিকটা কিন্তু পুরোটা এয়ার প্রেশারে হয়। এই নিচে এটা লাগিয়ে দিল, এটা পুরো এয়ার প্রেশারে। তো এটা অনেক ইজিয়ার, গাড়িটাকে জ্যাক করার জন্য এটা অনেক ইজিয়ার। এইটা আমি প্রথম দেখলাম, আমি জানি না তোমরা কেউ দেখে থাকলে আমাকে জানিও। আমরা তো বেসিক্যালি কার জ্যাক ওটাই দেখি যেটাতে ওই হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে করে, বাট এখানে আমি এটা দেখলাম। তো হ্যাঁ, আর এই দোকানটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিই, এটা সিটি সেন্টারের পাশে বেসিক্যালি ইন্ডো হুইলস বলে। যারা সল্টলেকে থাকো তারা ডেফিনেটলি জানবে, এদিকে খুব ফেমাস দোকান। তো যেরকম দেখলে অফরোডিংয়ে যেরকম ডিরেকশান দেয় সেরকম ডিরেকশান দেখতে দেখতে আমি এলাম। যাই হোক, তো এবারে হচ্ছে মেনলি হুইল অ্যালাইনমেন্টটা হবে। সেটা হচ্ছে এই মেশিনটা দিয়ে হয়। দেখো এইখানে টায়ারটা সামনেটা উঠে যাবে, তো এখানে এইগুলো টায়ারের সাথে লাগিয়ে দেয়, যেটা দিয়ে অ্যালাইনমেন্টটা হয়। আর এটা পুরোটাই সেন্সর দিয়ে কন্ট্রোল করে, ওইখানে মেশিন দিয়ে অটোমেটিক্যালি হয়। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালাইনমেন্টের ফিগারগুলো এখানে আসছে, আর নিচে নেমে গিয়ে কিন্তু অ্যালাইনমেন্ট যেটুকুনি ম্যানুয়ালি যেটুকুনি করার সেটা নিচে নেমে গিয়ে করছে। তো বুঝতেই পারছো যে এখানে এই পার্টিকুলার কাজটা, ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্টের কাজটা কত ভালো করে হয় আর পারফেক্টলি হয়। অ্যালাইনমেন্ট অনেকটাই আউট ছিল, যেটা করার পর বুঝতে পারলাম। আর দুটো চাকাই মিসঅ্যালাইন্ড পুরোপুরি ছিল। তো বুঝতেই পারছো যে এটা করাটা কতটা ইম্পর্ট্যান্ট। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি এখনও পর্যন্ত করিয়ে না থাকা, যদি 5000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলো, যদি লাস্ট সার্ভিসিংয়ের পর, তাহলে একবার অ্যালাইনমেন্টটা চেক করিয়ে নিও। আর যদি কোনো দিনই না করিয়ে থাকো তাহলে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিংটা কিন্তু করিয়ে নিও। তো ফাইনালি অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিং দুটোই হয়ে গেছে। আর তোমাদেরকে যেরকম বললাম যে আমি কস্টটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কস্টিং যেটা এসছে সেটা এসছে 1300, যার মধ্যে 450 হচ্ছে অ্যালাইনমেন্টের আর 400 হচ্ছে ব্যালেন্সিংয়ের। আর বাকি যেটা এসছে সেটা হচ্ছে ওয়েটসের, বিকজ আমার রিমগুলো একটু টাল ছিল, তো তার জন্যে অ্যারাউন্ড 150 গ্রামস মতো ওয়েট লেগেছে। তো সেই ওয়েট হচ্ছে 3 টাকা করে পার গ্রাম। তো বাকি সেটারই এসছে। তো টোটাল ওই জন্য 1300 এসছে। বাট আমি বলবো যে এই 1300টা কমপ্লিটলি ওয়ার্থ ইট, স্পেশালি যদি তুমি আফটার এভরি 10,000 কিলোমিটার এই কাজটা করাও,
তো ইট ইজ নট ভেরি মাচ। তো আমি 100% তোমাদেরকে রেকমেন্ড করবো যে গাড়ির টায়ার আর হুইল যদি হেলদি রাখতে হয়, ওয়েল মেনটেন করে রাখতে হয়, তাহলে এই কাজটা কিন্তু অ্যাটলিস্ট এভরি 10,000 কিলোমিটার্স করিও। আর পারলে যদি বেশি ট্রিপস করো তাহলে 5,000 পর অ্যাটলিস্ট অ্যালাইনমেন্টটা চেক করিয়ে নিও। আর বাকি তো গাড়িটা আমি আরও যত চালাবো তত বুঝতে পারবো যে অ্যালাইনমেন্টের কাজটা কীরকম হয়েছে, বাট আমি এদের কাছ থেকে প্রায়ই কাজ করাই, অনেক দিন ধরে করাচ্ছি, তো আমার সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো নেক্সট ট্রিপ যখন আমরা যাব তখন তোমাদের সাথে সেই ফিডব্যাকটাও শেয়ার করব। আর সবটা যেরকম আমি বলে দিলাম, দেখতে পাচ্ছ আমার পেছনে সিটি সেন্টারের ঠিক পাশেই ইন্ডো হুইলস বলে, এখান থেকে এসে করাতে পারো, তো যে কোনো বড় টায়ার ডিলারের কাছে গেলেই তোমরা এটা করতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দ্যাট ইজ রিলেটেড টু মেনটেনিং ইয়োর কার। যদি এরকম ভিডিওস আরও চাও, এরকম টিপস আরও চাও, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।